দুটো এয়ারলাইন্সের দুটি বিমান প্রায় 4 মাসের ব্যবধানে ক্র্যাশ করেছিল। প্রথমটি ছিল লায়ন এয়ার ফ্লাইট 610, যেটি ক্র্যাশ করেছিল 29 অক্টোবর 2018-তে। দ্বিতীয়টি ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 302, যেটি ক্র্যাশ করেছিল 10 মার্চ 2019-এ। দুটি অ্যাক্সিডেন্টই সব প্যাসেঞ্জার ও ক্রু নিহত হয়েছিল। টোটাল নিহতের সংখ্যা ছিল 346 জন। অ্যাক্সিডেন্ট হওয়া বিমান দুটো দুই ভিন্ন এয়ারলাইন্স কোম্পানির হলেও অ্যাক্সিডেন্ট রিলেটেড বাকি সব ঘটনাগুলো ছিল প্রায় একই রকম। যেমন বিমান দুটি ছিল একই ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোয়িংয়ের 737 ম্যাক্স 8 সিরিজের। ইঞ্জিনগুলো ছিল সিএফএম ইন্টারন্যাশনাল লিপ 1B ফ্যামিলির। দুই ক্ষেত্রেই টেক অফ করার মাত্র 15 মিনিটের ভিতরেই বিমান দুটি স্টিপ নোজ ডাউন পজিশনে ক্র্যাশ করে। এখন প্রশ্ন হলো, কি হতে পারে এই দুর্ঘটনার প্রধান কারণ, যা 4 মাসের ব্যবধানে 346টি প্রাণ কেড়ে নিয়েছিল? কি ছিল সেই কারণ যা বোয়িং 737 ম্যাক্স 8কে প্রায় 1 বছর 9 মাস গ্রাউন্ডেড করে রাখতে বাধ্য করেছিল? চলুন কারণটা সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করি। সারা বিশ্বে কমার্শিয়াল এভিয়েশনের প্রধান দুই কম্পিটিটর হল বোয়িং ও এয়ারবাস কোম্পানি। এই দুই কোম্পানি একে অপরকে ব্যবসায়িক সাফল্যে ছাড়িয়ে যাবার জন্য এমনই ভয়ঙ্কর প্রতিযোগিতায় ব্যস্ত, যেখানে একজন যদি নতুন কোনো অফার নিয়ে আসে তাহলে অন্যজনের অনেক লস হওয়ার রিস্ক দেখা দেয়, এবং এখান থেকেই প্রধান প্রবলেমের শুরু। লায়ন এয়ার ও ইথিওপিয়ান এয়ারলাইন্স ক্র্যাশের পিছনে কাগজে কলমে টেকনিক্যাল কারণ থাকলেও আসল কারণটা ছিল কিন্তু বোয়িং ও এয়ারবাস কোম্পানির এই ব্যবসায়িক ডেডলি কম্পিটিশন, যার একটা নতুন ডাইমেনশনের সূত্রপাত হয়েছিল 2010 সালের ডিসেম্বরে এয়ারবাসের একটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে, যেখানে এয়ারবাস ঘোষণা করে যে তারা তাদের জনপ্রিয় মডেল A320কে আপডেট করবে। এতে তারা নতুন ধরনের ইঞ্জিন সংযোজন করবে, যা আগেরটা থেকে সাইজে কিছুটা বড়, এবং এই ইঞ্জিনটি 15% জ্বালানি সাশ্রয়ী হবে। ফলে এটি এয়ারলাইন্স অপারেটরদের প্রচুর অর্থ সাশ্রয় করবে। আর সবচাইতে ভালো খবর ছিল, এজন্য বিমানের ডিজাইনের কোনো পরিবর্তন হবে না এবং সামান্য কিছু প্রশিক্ষণ নিয়েই পাইলট এটি অপারেট করতে পারবে। এই মডেলটির নাম হবে এয়ারবাস 320 নিও। এয়ারবাস কোম্পানির এই ঘোষণা বোয়িংয়ের জন্য একটি প্রবলেম ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। তাই এয়ারবাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বোয়িংও তাদের 737-এর ইঞ্জিন আপডেট করার পদক্ষেপ নিল। আর এখানেই ছিল প্রধান প্রবলেমটি নিহিত। এখানে এয়ারবাস A320 এবং বোয়িং 737-এর একটি স্কেচ রয়েছে। লক্ষ্য করে দেখুন, এয়ারবাস A320-এর চাইতে বোয়িং 737-এর নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। এর মানে হলো এয়ারবাস A320-এর উইংয়ের নিচে একটি নতুন ইঞ্জিন ইজিলি স্থাপন করা যায়, কিন্তু এই জায়গাটাতে ছিল বোয়িং 737-এর সবচাইতে বড় দুর্বলতা। কিন্তু কয়েক মাস পরে বোয়িংয়ের প্রোডাক্ট ডেভেলপমেন্ট হেড একটি নতুন খবর নিয়ে আসেন। তিনি বলেন, আমরা উইংসের নিচে যথেষ্ট বড় ইঞ্জিন বসানোর একটি উপায় বের করেছি। আসলে তাদের সমাধান ছিল ইঞ্জিনটিকে কিছুটা সামনে এনে উইংয়ের একটু উপরে ফিট করা, যাতে এটি কিছুটা উঁচুতে থাকে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও অপরিবর্তিত থাকে। ছবিতে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের উপরের অংশটি উইংয়ের উপরে রয়েছে। বোয়িং এই মডেলটিকে 737 ম্যাক্স বলে পরিচয় করায়, এবং এয়ারবাসের মতোই বোয়িং বলে যে তাদের নতুন এই মডেলটি পাইলটদের শুধুমাত্র ন্যূনতম অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হবে। তারপর 737 ম্যাক্স বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্লেন হয়ে ওঠে, এবং এটি বোয়িংকে এয়ারবাসের সাথে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে। তবে ইঞ্জিনটি এভাবে উইংয়ের সামনে এনে সামান্য উপরে বসানোতে একটি সাইড ইফেক্ট দেখা দেয়। সেটা হলো, বিমানটিকে যখন টেক অফের সময় ফুল পাওয়ার দেওয়া হয়, তখন বিমানের নোজ আপ টেন্ডেন্সি বা অ্যাঙ্গেল অফ অ্যাটাক ইনক্রিজ হওয়ার প্রবণতা দেখা দেয়, যেটা ছিল বিমানটি স্টল হওয়ার জন্য একটি পটেনশিয়াল থ্রেট। তারা ভেবেছিল যে ইঞ্জিনের এই রিপোজিশনিং বিমানের ক্যারেক্টারিস্টিকে কোনো প্রভাব ফেলবে না। বোয়িংয়ের ইঞ্জিনিয়াররা এয়ারবাসের সাথে কম্পিটিশনে টিকে থাকার জন্য অনেক শর্টকাটের আশ্রয় নিয়েছিল।
যার ভিতর সবচাইতে গুরুতর ছিল বিমানের ডিজাইন চেঞ্জ না করে গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকা সত্ত্বেও বড় ইঞ্জিন উইংসের নিচে কিছুটা সামনে এগিয়ে এনে উপরে ফিট করা। আর এর জন্য ম্যাক্স 8 একটি পটেনশিয়াল নোজ আপ টেন্ডেন্সির থ্রেটে চলে আসে। তাই এই নোজ আপ টেন্ডেন্সিকে কন্ট্রোল করার জন্য বোয়িং আরও একটি শর্টকাট সমাধান নিয়ে আসে। তারা বিমানটিকে রি-ইঞ্জিনিয়ারিং না করে একটি সফটওয়্যার ইনস্টল করে দেয়। পাইলট বিমান চালানোর সময় যদি খুব হাই অ্যাঙ্গেলে বিমানের নোজ আপ হয়ে যায়, তাহলে এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি নোজ ডাউন করে দেবে। আর এই সফটওয়্যারটির নামই হলো MCAS বা ম্যানিউভারিং ক্যারেক্টারিস্টিক অগমেন্টেশন সিস্টেম। কিন্তু বোয়িং কোম্পানি যেহেতু বোয়িং 737 ম্যাক্স বিক্রি করেছিল আগের বোয়িং 737-800 সিরিজ NG এর মতোই একই প্লেন বলে, তাই তারা নতুন MCAS সিস্টেমটিকে ইচ্ছা করেই আর হাইলাইট করেনি। অথচ MCAS ছিল একটি খুবই শক্তিশালী সফটওয়্যার, যেটা পাইলট এবং অটো পাইলটকে ওভাররাইড করতে পারত এবং যে কোনো সময় বিমানের কন্ট্রোল নিয়ে নেবার ক্ষমতা তার ছিল। MCAS যদি একবার অ্যাক্টিভেটেড হতো, তাহলে একমাত্র পাওয়ার সুইচ কাট আউট করা ছাড়া MCASকে স্টপ করা পসিবল ছিল না। বিমানের বাইরের সারফেসের অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর থেকে এয়ার ফ্লোর ডিরেকশন নিয়ে MCAS অটোমেশন কাজ করে। এই ছবিটি দিয়ে সহজে MCASের কাজটা বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটি এয়ারক্রাফট মাঝখানের 2 নম্বর পজিশনের মতো ফ্লাই করছে। এখন যদি MCAS সেন্সর কোনো কারণে ম্যালফাংশন বা ভুল রিডিং দিয়ে বিমানের পজিশন উপরের 1 নম্বর অবস্থানের মতো সেন্স করে, তাহলে MCAS সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং পুরো কন্ট্রোল নিয়ে বিমানকে সেভ করার জন্য নিচের 3 নম্বর পজিশনের মতো সোজা নোজ ডাউন পজিশনে ডিসেন্ড করাবে। এবং MCASের ব্যাপারে কিছুই না জানার কারণে একজন অভিজ্ঞ পাইলটও এই ভয়ঙ্কর সিচুয়েশনটা তার জীবন চিরকালের জন্য শেষ হবার আগ পর্যন্ত অসহায়ের মতো দেখতে থাকবে। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি এই গরমের ভিতর একটা শীতল পানির নদীতে সাঁতার কাটছেন, কিন্তু আপনি জানেন না যে এই নদীতে একটি হিংস্র কুমির রয়েছে। লায়ন এয়ার ফ্লাইট 610 এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 302 এই 2 ফ্লাইটের সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। 2 ক্ষেত্রেই MCAS ভুল রিডিং দিয়ে পাইলটদের ওভাররাইড করে সোজা স্টিপ নোজ ডাউন ইনপুট দিয়ে বিমান দুটিকে ক্র্যাশ করতে ভূমিকা রেখেছিল। এটা ছিল পাইলটদের সাথে অটোমেশনের একটা লুজিং ব্যাটল, কারণ পাইলটরা MCASের অস্তিত্ব সম্পর্কেই জানত না। এমনকি প্রথমবার লায়ন এয়ার ক্র্যাশ করার পরেও বোয়িং MCAS সফটওয়্যারের কথা স্বীকার করেনি। তখন যদি তারা এটা বলতো, অ্যাটলিস্ট তার 4 মাস পরে ইথিওপিয়ান এয়ারলাইন্স দুর্ঘটনাটা ঘটত না, তাতে অন্তত 346 জনের ভিতর 157 জনের প্রাণ বেঁচে যেত। লায়ন এয়ার ক্র্যাশ করেছিল টেক অফের 14 মিনিটের ভিতর এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স ক্র্যাশ করেছিল টেক অফের মাত্র 6 মিনিটের ভিতর। সমস্যাটা সৃষ্টি হয়েছিল 2 প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রতিযোগিতার কারণে, যেখানে বোয়িং এই বিমানটিকে আগের বিমানের মতো একই রকম বলেই বিক্রি করেছিল এবং আপাতত তার সমাধান হলো 346টি জীবন শেষ করার মাধ্যমে।